আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের পর্বে আমরা বরিশাল বোর্ড 2019 থেকে এই সৃজনশীল প্রশ্নটি সলভ করব। তাহলে চলে প্রশ্নে চলে যাই। এখানে ক নম্বর প্রশ্ন হচ্ছে মুক্তমূলক বা ফ্রি রেডিক্যাল কি? মুক্তমূলক হচ্ছে সমযোজী সিগমা বন্ধনের সুষম ভাঙনের ফলে বিজোড় ইলেকট্রনযুক্ত পরমাণু বা মূলককেই বলা হয় ফ্রি রেডিক্যাল বা মুক্তমূলক। খ নম্বর হচ্ছে তড়িৎ কোষে বা তড়িৎ রাসায়নিক কোষে লবণ সেতুর ভূমিকা কী? লবণ সেতু কেন ব্যবহার করা হয় সেটা আমাদের জানতে চাইছে। এখন তড়িৎ রাসায়নিক কোষে লবণ সেতুর ভূমিকাটা অপরিসীম। আমরা যদি একটা তড়িৎ রাসায়নিক কোষ আঁকতে চাই তাহলে এখানে কি থাকে, দুইটা পাত্র, একটার মধ্যে থাকে কি জিঙ্ক সালফেট আর আরেকটায় থাকে কি কপার সালফেট। দুইটাই আয়ন হিসেবে থাকে SO4 2-, আর এখানে হচ্ছে জিঙ্ক 2+ SO4 2-। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে যেটা হয় এখানে একটা দণ্ড থাকে, এখানে একটা দণ্ড থাকে। তাহলে এখানে কি হয়, জারণ বিজারণ বিক্রিয়া হয়। তাহলে এখানে দেখা যায় কি এখানে জিঙ্কে হয় জারণ আর এখানে কপারে হয় বিজারণ। যার মানে হচ্ছে কি ইলেকট্রন দান করা, তার মানে এই জিঙ্ক কী করে দুইটা ইলেকট্রন দান করে দেয়, তার এখানে দুইটা ইলেকট্রন দান করে দেয় আর এখানে হচ্ছে কি করে সালফেট আয়ন কী করে দুইটা ইলেকট্রন গ্রহণ করে। তাহলে এখানে দেখা যায় যে দুইটা তড়িৎদ্বারের ক্ষেত্রে একটার মধ্যে ক্যাটায়ন বাড়তে থাকে আর একটার মধ্যে কি অ্যানায়নের পরিমাণটা বাড়তে থাকে। তো এর মধ্যে কি হয়, সমতা রক্ষা হয় না। তাহলে এখানে কি হবে, যদি সমতা রক্ষা না হয় তাহলে কি হবে, এই এক পাত্রের মধ্যে ধনাত্মক আয়ন বাড়বে আর এক পাত্রের মধ্যে ঋণাত্মক চার্জটা বাড়বে। বাড়তে বাড়তে একটা সময় কি হবে, তড়িৎ রাসায়নিক কোষটা নষ্ট হয়ে যাবে, তখন আর তড়িৎ প্রবাহ হবে না, তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যাবে। তাহলে এইটার মধ্যে সমতা রক্ষা করার জন্য এখানে ইউজ করা হয় একটা লবণ সেতু। আচ্ছা, তাহলে এখানে কি হচ্ছে, প্রত্যেকবার জিঙ্ক কী করতেছে, এখানে একটা তার থাকে এরকম, তা জিঙ্ক কী করে ইলেকট্রন দান করে দেয় আর এখানে ইলেকট্রন কি হয় গৃহীত হয়। এখানে জিঙ্ক 2+ এর পরিমাণটা বাড়তে থাকে আর এখানে সালফেট যে আয়নটা থাকে এটার পরিমাণটা বাড়তে থাকে আর এখানে কপার এখানে জমা হতে থাকে। এটা হচ্ছে জিঙ্ক। এবার দেখো এখানে কি হবে, প্রত্যেকবার যখন এখানে ইলেকট্রনটা ছাড়ার সাথে সাথে এখানে জিঙ্ক 2+ আয়ন হিসেবে মুক্ত হবে আর এখানে ওই 2+টা এখানে গ্রহণ করবে কপার, তারপর এই দণ্ডের মধ্যে জমা থাকবে আর এখানে তখন বাড়বে কি সালফেট আয়ন, অর্থাৎ এটা কি অ্যানায়ন মানে হচ্ছে ঋণাত্মক আয়ন। তাহলে এক্ষেত্রে এখানে ধনাত্মক চার্জ বাড়তেছে, এখানে কি হচ্ছে ঋণাত্মক চার্জ বাড়তেছে। বাড়তে বাড়তে একটা সময় এই পুরোটাই শুধু ধনাত্মক চার্জ থাকবে, এখানে শুধু ঋণাত্মক চার্জ থাকবে। তখন কি হবে, দুইটার মধ্যে ভারসাম্য রক্ষা হবে না, যেহেতু হবে না তখন কি হবে, তড়িৎ প্রবাহটা অফ হয়ে যাবে। এখন এখানে সমতা রক্ষা করার জন্য একটা লবণ সেতু ইউজ করা হয়। সাপোজ একটা উদাহরণ দিয়ে বলি, KCl, এটার কি চার্জ, পটাশিয়াম হচ্ছে এখানে পটাশিয়াম ধনাত্মক চার্জ আর ক্লোরিনের হচ্ছে ঋণাত্মক চার্জ ক্লোরাইড। এখানে যেহেতু ধনাত্মক চার্জ বাড়ে তাই এইখান থেকে লবণ সেতু থেকে ক্লোরাইড আয়নটা চলে আসে কোথায়, এখানে, আর এখান থেকে পটাশিয়াম আয়নটা চলে আসে এখানে। তাহলে এটা হচ্ছে পটাশিয়াম আয়ন প্লাস আর এটা হচ্ছে কি মাইনাস। তাহলে এখানে সমতা অর্থাৎ ভারসাম্য রক্ষা হয় আর এখানে বাড়ে হচ্ছে ধনাত্মক চার্জ, তাই এখান থেকে ঋণাত্মক চার্জ এসে ভারসাম্য রক্ষা করে। তাহলে এটা দেখলাম যে লবণ সেতুর ভূমিকাটা অনেক বেশি। লবণ সেতু যদি এখানে ইউজ করা হয় কি দুইটা পাত্রে আয়নের মধ্যে সমতা রক্ষা করার জন্য, কারণ হচ্ছে এক পাত্রে এখানে জারণ বিজারণ হওয়ার সময় এখানে ধনাত্মক চার্জটা বেড়ে যায় অর্থাৎ ক্যাটায়ন বেড়ে যায় আর এখানে বিজারণের সময় এখানে কি হয়, এখানে সালফেট আয়নটা বেড়ে যায় অর্থাৎ এখানে ক্যাটায়ন বাড়ে, এখানে অ্যানায়ন বাড়ে। অ্যানায়ন মানে হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত আয়ন। তাহলে এখান থেকে তাহলে একটা সময় দেখা যাবে বারবার ইলেকট্রন পাস হবে, বারবার গ্রহণ হবে। এখানে জিঙ্ক 2+ অর্থাৎ ধনাত্মক চার্জের পরিমাণটা বাড়বে, এখানে ঋণাত্মক চার্জে, তাহলে দুইটার মধ্যে ভারসাম্য রক্ষা হবে না। এই জন্য এখানে একটা লবণ সেতু দেওয়া হয়, কারণ এখানে দুইটা পাত্রের আয়নের মধ্যে সমতা রক্ষা করার জন্য। পটাশিয়াম ক্লোরাইডের মধ্যে পটাশিয়াম ধনাত্মক চার্জ আর ক্লোরাইডটা হচ্ছে ঋণাত্মক চার্জ। তাহলে এখানে যেহেতু ধনাত্মক চার্জ বাড়ে তাই এখান থেকে ভারসাম্য রক্ষা করার জন্য আসে ঋণাত্মক চার্জযুক্ত ক্লোরাইড আয়ন, আর এখানে যেহেতু ঋণাত্মক চার্জ বাড়ে তাই এখান থেকে পটাশিয়াম আয়ন এখানে চলে আসে এবং এটাকে নিরপেক্ষ করে দেয়।
তাহলে এটাই হচ্ছে খ নম্বরের উত্তর। এবার আমরা গ নম্বর প্রশ্নটি সলভ করব। গ নম্বর প্রশ্ন হচ্ছে এর সাথে অর্থাৎ এতে দেওয়া আছে পটাশিয়াম ডাইক্রোমেট। বলছে পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে উদ্দীপকের বিজারক পদার্থটির বিক্রিয়া ইলেকট্রন আয়ন পদ্ধতিতে সমতাকরণ করো। তাহলে উদ্দীপকের এ বলতে বুঝাইছে এখানে কি পটাশিয়াম ডাইক্রোমেট, আর এখানে বিজারক এই যে এটা হচ্ছে জারক, এটা জারক, আর ফেরাস সালফেট এটা হচ্ছে বিজারক। তাহলে এক্ষেত্রে দেখলাম বিজারক পদার্থটি কি ফেরাস সালফেট। তো বলছে ফেরাস সালফেটের সাথে পটাশিয়াম ডাইক্রোমেটের সমতাকরণ কোন পদ্ধতিতে, ইলেকট্রন আয়ন পদ্ধতিতে সমতাকরণ করব। তাহলে এখানে যদি ফেরাস সালফেটটা বিজারক হয় তাহলে পটাশিয়াম ডাইক্রোমেটটাও কি হবে, জারক হবে। জারক মানে হচ্ছে যারা ইলেকট্রন গ্রহণ করে, আর বিজারক হচ্ছে যারা ইলেকট্রন দান করে, আর যারা ইলেকট্রন দান করে সে প্রক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে জারণ। তাহলে এখানে আমরা লিখে ফেলি ফেরাস সালফেট এটা কি বিজারক, এখানে কি হবে জারণ। আবার এখানে আছে কি পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম ডাইক্রোমেট এটা কি জারক, এখানে হবে কি বিজারণ। তাহলে এখানে আমাদের যেটা করতে হবে দর্শক আয়ন বাদ দিতে হবে, কারণ দর্শক আয়নের ক্ষেত্রে যেটা হয় যখন আমরা অর্ধবিক্রিয়া করব, জারণ অর্ধবিক্রিয়া বা বিজারণ অর্ধবিক্রিয়া যখন করব তখন দেখা যাবে এখান থেকে দর্শক আয়নটা বাদ যায়, কারণ এখানে দর্শক আয়নটা হচ্ছে সালফেট আয়ন আর এখানে হচ্ছে পটাশিয়াম, কারণ এদের জারণ সংখ্যার মানটা চেঞ্জ হয় না, এজন্য এদেরকে আমরা বলি দর্শক আয়ন। তাহলে এখানে আমরা করব কি জারণ অর্ধবিক্রিয়া, কার জারণ হবে এখানে ফেরাস আয়ন মানে হচ্ছে আয়রন 2 প্লাস। আমরা জানি আয়রন 2 প্লাস বা ফেরাস আয়ন তৈরি করে ফেরিক আয়ন, অর্থাৎ ফেরিক আয়ন হচ্ছে 3 প্লাস। তাহলে 2 প্লাস থেকে 3 প্লাস এখানে বলছি যে জারণ হবে, জারণ মানে কি ইলেকট্রন ছাড়ন, আর ইলেকট্রন এখান থেকে ছেড়ে দিবে, এখানে দুইটা ছিল তিনটা অর্থাৎ একটা বাড়ছে, তাহলে সে কি করবে একটা ইলেকট্রন দান করে দিবে। তাহলে এখানে হলো কি জারণ, এটাকে দিলাম 1 নম্বর সমীকরণ। আবার এখানে কি হবে বিজারণ অর্ধবিক্রিয়া। বিজারণ বলছি যে আমরা এখান থেকে কি বাদ দিব, পটাশিয়ামটাকে বাদ দিব, তাহলে বাকি কি থাকে Cr2O7। এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে পাবো হচ্ছে কি ক্রোমিয়াম আয়ন, আমরা জানি ক্রোমিয়াম 3 প্লাস, এখানে 2 মোল আছে তাই এখানে 2। আচ্ছা, আর এখানে আছে 7 কি অক্সিজেন। যদি এখানে অক্সিজেন থাকে আমরা বলছিলাম যে অক্সিজেন যে কয়েকটা থাকবে সেই কয়েকটা কি পানির অণু তৈরি হবে, তাহলে এখানে পানি হবে কয় মোল 7 মোল H2O। আচ্ছা, এইটা দিব কয় নাম্বার 2 নাম্বার। তার আগে এখানে দেখো তো কি হয়েছে, এখানে 7 ছিল, এখানে হাইড্রোজেন ছিল, তার সাথে গিয়ে 7 গুণে 14টা, তাহলে এখানে আমাদের এটাকে অ্যাড করতে হবে, তাহলে 40 কি হাইড্রোজেন আয়ন। এবার আমাদের দুইটার মধ্যে সমতা করতে হবে। এখানে দেখো তো এটা যদি করতে চাই এটার কত প্লাস হবে, এখানে 2 মাইনাস অলরেডি দেওয়া আছে, তাহলে 2 মাইনাস মানে -2 আয়ন, আর এখানে প্লাস আয়ন আছে কয়টা 14টা, তাহলে প্লাস 14 এখানে আয়ন আছে, আর এখানে কত 3 প্লাস, এখানে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 6, অর্থাৎ এখানে আয়ন আছে কয়টা 6টা, আর এখানে যদি 14 থেকে 2 বাদ দেওয়া যায় থাকে কয়টা 12টা। এবার আমরা জানি এখানে বিজারণ হবে, বিজারণ মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ হবে, কয়টা ইলেকট্রন গ্রহণ হবে দুইটার মধ্যে। এখন আমাদের সমতা করতে হবে, এখানে দেখতেছি 6, তাহলে এই পাশে আমাদের 6 করতে হবে। 6 করতে হলে কি করতে হবে 12 থেকে 6 বাদ দিতে হবে, তার মানে এখানে কয়টা ইলেকট্রন গ্রহণ হবে 6টা। তাহলে এখানে কি হয় 12 থেকে 6 চলে যায়, থাকে কয়টা 6টা। তাহলে এবার এখানে 6টা এখানে 6টা প্লাস আয়ন থাকলো, এবার সমতা হয়েছে। এবার আমাদের এই জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়া দুইটার মধ্যে কি করতে হবে সমতা করতে হবে। সমতা করতে হলে আমাদের কি করতে হবে, এটা 1 নাম্বার দিছিলাম, তাহলে এটা কি হবে 2 নাম্বার হবে, তাহলে এটা হচ্ছে 2 নাম্বার, এটা 1 নাম্বার সমীকরণ, এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ। তাহলে এই দুইটার মধ্যে আমরা সমতা করার জন্য 1 নাম্বারকে আমরা কি করব 6 দ্বারা গুণ করব, 1কে 6 দ্বারা গুণ করে, 1কে আমরা ফার্স্টে 6 দ্বারা গুণ করে তারপর এই দুইটা কি করে দিব যোগ করে দিব। তাহলে 1 নাম্বারকে আমরা 6 দ্বারা গুণ করে তারপর 1 নাম্বার 2 নাম্বারকে যোগ করে দেব। 6 দ্বারা যদি গুণ করি তাহলে কি থাকে 6 Fe2 প্লাস মাইনাস এখানে কি হবে 6 ইলেকট্রন
এই পাশে হবে 6 ফেরিক আয়ন। আবার এখানে তারপর এটা ছিল কি জারণ, আর এটা হচ্ছে বিজারণ। কি আছে Cr2O7 2 মাইনাস প্লাস H প্লাস প্লাস 6 ইলেকট্রন 7 পানি। তাহলে দেখো তো এখান থেকে কি কি কাটা যায়, এটা এখান থেকে এটা কাটা যায়, এটা কাটা যায়। তাহলে কি বাকি যা যা থাকে সব আমরা নিচে লিখব। তাহলে আমরা লিখলাম যা যা ছিল এখানে ফেরাস আয়ন, এখানে ক্রোমেট ডাইক্রোমেট আয়ন, আর এখানে কি লিখলাম 14 হাইড্রোজেন আয়ন। আর এখান থেকে আমরা কি কি পাবো 6 3 প্লাস 2 আর 7 হলো পানি। এবার এখানে দেখো তো এখানে আমাদের কিন্তু দর্শক আয়ন যোগ করা ছিল না। এখন যখন আমরা মোট বিক্রিয়াটা লিখবো লাস্টে, তখন কিন্তু আমাদের দর্শক আয়নগুলো যোগ করে দিতে হবে। তাহলে এখন আমরা যেটা করব সেখানে এখানে দর্শক আয়নগুলো যোগ করে দিব, অর্থাৎ বিক্রিয়াটিতে দর্শক আয়ন যোগ করে। তাহলে এখানে আমরা এখন দর্শক আয়নটা যোগ করব। তাহলে দর্শক আয়ন এখানে কি ছিল সালফেট, তাহলে এখানে হবে কি ফেরাস সালফেট। কয় মোল এখানে 6, তাহলে এখানে 6। এখানে কি হয়েছিল পটাশিয়াম ছিল, তাহলে পটাশিয়াম যদি অ্যাড করে দেয় তাহলে কি আসে পটাশিয়াম ডাইক্রোমেট, তাহলে K2Cr2O7। তারপরে এখানে কি ছিল হাইড্রোজেন আয়ন মানে কি সালফিউরিক অ্যাসিড H2SO4। এখানে হাইড্রোজেন হচ্ছে 14টা, এখানে 2টা, তার মানে এখানে হবে 7, তাহলে 7 একে 7 7 দুগুণে 14। এবার এই পাশে কি কি হবে এখানে কি এখানে যেহেতু ফেরাস সালফেট এখানে হবে ফেরিক সালফেট, তাহলে Fe2SO4 3। এখানে আয়রন কয়টা 2টা, এখানে 6টা, তাহলে এখানে হবে 3। তারপর কি পাইছি পটাশিয়াম, তাহলে এখানে হবে পটাশিয়াম সালফেট। আর কি হবে ক্রোমিয়াম সালফেট। আর লাস্টে কি পাবো পানি, এখানে কয় মোল ছিল 7 মোল পানি। তাহলে এটাই হচ্ছে কি জারণ বিজারণ সমতাকরণ কোন পদ্ধতিতে, আয়ন ইলেকট্রন পদ্ধতিতে। এটা আমরা আরেকবার দেখব। এখানে গ নম্বর প্রশ্ন ছিল এর সাথে এতে ছিল পটাশিয়াম ডাইক্রোমেট, ডাইক্রোমেটের সাথে উদ্দীপকের বিজারক ছিল কি আয়রন সালফেট, বলছে পদ্ধতির সাথে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করো। তো এটা হচ্ছে বিজারক, বিজারকে হয় জারণ মানে ইলেকট্রন ছেড়ে দেয়, আয়রন ইলেকট্রন ছেড়ে দেয়। আর এই সালফেটটা হচ্ছে দর্শক আয়ন, কারণ এই জারণ সংখ্যার মান চেঞ্জ হয় না। এটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট, এটা একটা জারক, এখানে কি হয় বিজারণ। তাহলে এখানে দেওয়া আছে জারণ অর্ধবিক্রিয়া কার জারণ হবে আয়রনের, তাহলে দর্শক আয়নগুলোকে বাদ দিছে এখানে 2+। এখানে কি করে ফেরাস ফেরিকে পরিণত হয়, তাহলে একটা ইলেকট্রন দান করে দেয়। বিজারণ অর্ধবিক্রিয়ার ক্ষেত্রে এখানে কি হয় এখানে 7টা অক্সিজেন, তাই এখানে 7 অণু পানি। তারপর এখানে ক্রোমিয়াম ছিল কি 3+, এখানে যেহেতু 2 ছিল তাই এখানে 2 হয়েছে। এবার এখানে যেহেতু 7 অণু কি পানি, তাহলে হাইড্রোজেন কয়টা 14টা, সেখানে 14টা হাইড্রোজেন আয়ন দিলাম। আর এখানে আমরা দুইটার মধ্যে সমতা করে দেখলাম এখানে 6+ আয়ন ছিল, আর তাই এখানে আমরা 6টা ইলেকট্রন কী করছে গ্রহণ করে এখানে দুইটার মধ্যে মিলাইছি। এবার 1 নং যেটা ছিল এই দুইটার মধ্যে সমতা করার জন্য 1 নংকে আমরা কি 6 দ্বারা গুণ করছি। গুণ করার পরে দেখলাম যে এখান থেকে এই 6 এই ইলেকট্রন কাটা যায়। এবার কি হয় এখান থেকে যা যা থাকে সবগুলো আমরা লিখলাম, লেখার পর এখানে কোনো দর্শক আয়ন ছিল না। পরে এই বিক্রিয়াটিতে আমরা দর্শক আয়নগুলো যোগ করে ফেলছি। দর্শক আয়ন কী কী ছিল সালফেট আয়ন আর হচ্ছে পটাশিয়াম আয়ন। এই দুইটা আয়ন এখানে যোগ করার পর কী হয়েছে এখানে 6 মোল ফেরাস সালফেট, আবার 1 মোল কি পটাশিয়াম ডাইক্রোমেট, 7 মোল সালফিউরিক অ্যাসিড, 3 মোল হচ্ছে ফেরিক সালফেট, পটাশিয়াম সালফেট, ক্রোমিয়াম সালফেট, আর এখানে পেলাম হচ্ছে 7 অণু বা 7 মোল পানি। তাহলে এটাই হচ্ছে যে এর সাথে পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে উদ্দীপকের বিজারক ফেরাস সালফেট পদার্থটির বিক্রিয়া আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমীকরণ, অর্থাৎ গ নম্বরের উত্তর।
এবার আমরা ঘ নম্বর প্রশ্নটা সলভ করব। ঘ নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকের বিজারক পদার্থটিকে জারিত করতে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কত আয়তন প্রয়োজন গাণিতিকভাবে বিশ্লেষণ করো। উদ্দীপকের বিজারক পদার্থ কোনটা? আমরা ঘ নম্বরে লিখছি উদ্দীপকের বিজারক পদার্থ ছিল ফেরাস সালফেট। সেখানে বলছে পদার্থটিকে জারিত করতে গেলে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ক্ষেত্রে শুধুমাত্র ঘনমাত্রা দেওয়া আছে, বলছে কত আয়তন প্রয়োজন। কারণ এ পার্টে দেখো আয়তনও দেওয়া আছে প্লাস এখানে কিন্তু ঘনমাত্রাও দেওয়া আছে, কিন্তু এখানে শুধুমাত্র ঘনমাত্রা দেওয়া আছে, অর্থাৎ আমাদের এখান থেকে কী বের করতে হবে? আয়তনটা বের করতে হবে। তাহলে প্রথমে গ থেকে আমরা আমরা এটার সাথে পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে ফেরাস সালফেটের এই বিক্রিয়াটা সমান্তরাল বিক্রিয়াটা করে আসছি। তো এখানে দেখো এখানে 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেটকে জারিত করতে ফেরাস সালফেট কতটুকু লাগে? 6 মোল। তাহলে এখানে 1 মোলের জন্য কতটুকু লাগে? 6 মোল। সো এটা আমরা এখানে লিখছি 1 মোলের জন্য পটাশিয়াম ডাইক্রোমেটকে জারিত করতে 6 মোল কী লাগে? ফেরাস সালফেট। আবার এখানে যেহেতু বলছে যে জারিত করতে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কত আয়তন প্রয়োজন, এর জন্য আমাদের আবার কি করতে হবে? পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে সেম একইভাবে আমরা যেরকম গ নম্বর করে আসছি ওরকম ঘ নম্বরে ওইরকম যদি আমরা পটাশিয়াম ডাইক্রোমেট বাদ দিয়ে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিয়ে করি তাহলে আমরা এই সমতাকরণটা পাবো। সো এখানে দেখো এখানে দেওয়া আছে যে 2 মোল, এখানে লাগছে দেখো 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে জারিত করতে এখানে ফেরাস সালফেট লাগে কয় মোল? 10 মোল। তাহলে 1 মোলকে এখানে যেহেতু আমরা 1 মোল হিসাব করছি তাহলে এখানে 1 মোলের জন্য কতটুকু লাগবে? 2 মোলের জন্য 10 মোল লাগলে 1 মোলের জন্য কতটুকু লাগবে? 5 মোল ফেরাস সালফেট। আচ্ছা এবার কি করতে হবে? এটাকে দিব হচ্ছে 2 নম্বর সমীকরণ। এবার 1 নম্বর সমীকরণকে আমরা এই দুইটারকে আমরা মিলানোর জন্য লিখব 1 নম্বর সমীকরণকে আমরা এখানে 5 দিয়ে গুণ করব আর 2 নম্বর সমীকরণকে আমরা কি করব? 6 দিয়ে গুণ করব। তাহলে এখানে করি 1 নং সমীকরণকে 5 দিয়ে এবং 2 নংকে 6 দিয়ে গুণ করি। যদি গুণ করি তাহলে 1 নম্বরে কি হয়? আমরা কী দিয়ে গুণ করব? 5 দিয়ে। 5 দিয়ে যদি গুণ করি তাহলে এখানে দেখবা যে 5 মোল K2Cr2O7 করতে কতটুকু লাগবে? এটা 5 6 কি 30 ফেরাস সালফেট। এবার 2 নাম্বার যে সমীকরণটা ছিল এটাকে যদি আমি 6 দিয়ে গুণ করি তাহলে কি হয়? 6 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে জারিত করতে কতটুকু ফেরাস সালফেট লাগবে? 30 মোল। তাহলে আমরা যদি এই বিক্রিয়াগুলোকে করি সমতাকরণ করি তাহলে দেখো কি হয়? 5 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট 5 মোল হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট, 6 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট, 30 মোল ফেরাস সালফেট। দেখলাম যে 5 মোল পটাশিয়াম ডাইক্রোমেট এবং 6 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে জারিত করতে 30 মোল বা 30 মোল ফেরাস সালফেট এর প্রয়োজন পড়ে। এবার তাহলে আমাদের কি করতে হবে? এবার আমাদের এটার আয়তন বের করতে গেলে আমরা যেহেতু পটাশিয়াম ডাইক্রোমেট এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং ডাইক্রোমেটের মধ্যে সমতাকরণ করছি, তাহলে এইখানে এইটাকে ধরবো কি V1, এটাকে ধরবো কি S1, আবার এটাকে ধরবো কি S2। তাহলে এখানকার আমাদের কি বের করতে হবে? আয়তনটা আমরা এখন এখানে বের করে নেব। 5 মোল পটাশিয়াম ডাইক্রোমেট এবং 6 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে জারিত করতে 30 মোল কি লাগছিল? ফেরাস সালফেট লাগছিল। তাহলে এখানে আমাদের কি কি লাগবে? দেওয়া আছে কি কি দেখব? দেওয়া আছে এখানে V1 কত? 50 ml। কিসের ক্ষেত্রে? এটা পটাশিয়াম ডাইক্রোমেটের ক্ষেত্রে V1 কত? 50 মিলিলিটার। S1 কত? 0.04 মোলার। এবার পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ক্ষেত্রে V2 আমাদের বের করতে বলছে, S2 দেওয়া আছে কত? 0.03 মোলার। তাহলে এবার আমরা জানি V1 S1 = V2 S2। V1 S1 কিসের ক্ষেত্রে ছিল? পটাশিয়াম ডাইক্রোমেটের ক্ষেত্রে কতটুকু লাগছে? 5 মোল। তাহলে এখানে হবে 5। আর এখানে পারম্যাঙ্গানেটের ক্ষেত্রে কতটুকু লাগছে? যেটাকে আমরা S2 ধরছি 6 মোল, তাহলে এখানে হচ্ছে 6। আমরা কি বের করতেছি? V2। যেহেতু V2 বের করতেছি তাহলে এই পুরোটা কোথায় চলে আসবে? এখানে চলে আসবে। তাহলে আমরা লিখি V2 = V1 S1 6S2। মান বসাই দিই সবগুলো। 5 × V1 কত?
50.046 ইন্টু 0.03, তাহলে এতটুকু যদি ক্যালকুলেশন করি মান আসবে 55। তাহলে এখানে লিখব উদ্দীপকের বিজারক পদার্থটিকে জারিত করতে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কত আয়তন লাগবে, 55 ml আয়তন প্রয়োজন। এটা হচ্ছে ঘ নম্বরের উত্তর। আরেকবার একটু রিভিউ করি। তো প্রথমে ছিল যে উদ্দীপকের বিজারক ছিল হচ্ছে ফেরাস সালফেট, আর এতে ছিল পটাশিয়াম ডাইক্রোমেট। কতটুকু ছিল, একটা আয়তন ছিল 50 ml, আর এখানে এস অর্থাৎ ঘনমাত্রা ছিল 0.04 মোলার। তো এখান থেকে আমরা গ নম্বরে যে সমতাকরণ করছিলাম ওই সমতাকরণটা লিখছি। তো আমরা লিখছিলাম কি 5 মোল পটাশিয়াম ডাইক্রোমেট এবং 6 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে জারিত করতে 30 মোল কী লাগছিল, ফেরাস সালফেট। সো এখন আমাদের ক্ষেত্রে পটাশিয়াম ডাইক্রোমেটের ক্ষেত্রে কী কী দেওয়া ছিল, আয়তন দেওয়া ছিল, সেটাকে আমরা প্রকাশ করছি কি ভি এ দিয়ে, আর এখানে ঘনমাত্রা দেওয়া ছিল সেটাকে প্রকাশ করছি এস এ দিয়ে। যতটুকু দেওয়া ছিল সেটা আমরা লিখলাম। এরপর হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ক্ষেত্রে শুধুমাত্র ঘনমাত্রা দেওয়া ছিল, প্রকাশ করছি এস বি দিয়ে। আর পটাশিয়াম পারম্যাঙ্গানেটের আয়তনটা বের করতে হবে, কারণ প্রশ্ন হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কত আয়তন প্রয়োজন, তাহলে এখানে আমরা আয়তনটা বের করব। সো এটার জন্য একটা সূত্র আছে, সেটা হচ্ছে বি ইন্টু ভিএ ইন্টু এস এ ইজ ইকাল টু এ ইন্টু ভিবি ইন্টু এস বি। এখানে এ বি কি, এ বি হচ্ছে এই যে আমাদের এখানে যে মূল সংখ্যাগুলো লিখছি, অর্থাৎ পটাশিয়াম ডাইক্রোমেটের ক্ষেত্রে আর পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ক্ষেত্রে এখানে আমরা ভি এ এস এ তে প্রকাশ করছি, তাহলে এখানে বি কি হবে, বি হবে হচ্ছে এটার ক্ষেত্রে, আর এ হবে কি এটার ক্ষেত্রে। তার মানে এ কি বি কতটুকু আছে এটা আমরা এখন লিখি। এ বলতে বোঝাচ্ছি কি, এ যেহেতু ভিএ ভিবি অর্থাৎ এটা পটাশিয়াম ডাইক্রোমেটের ক্ষেত্রে, তো এখানে এ হচ্ছে 5 মোল, তাহলে 5, আর বি হচ্ছে কি 6 মোল এটা। তাহলে এবার সবগুলো মান বসাবো। আমরা কোনটা বের করতেছি, ভিবি, এটা বের করব। তাহলে কি করব, এই দুইটাকে এ এবং এস বি নিচে চলে আসবে, তাহলে ভিবি ইজ ইকাল টু বি ইন্টু ভিএ ইন্টু এস এ, আর নিচে কি হবে এ ইন্টু এস বি। তাহলে এবার সবগুলো মান বসাবো। বি এর মান কত 6 ইন্টু ভি এ কত 50, এস এ 0.04, আর এর মান কত 5, বি এর মান কত 0.03। এবার যদি এতটুকু ক্যালকুলেশন করি তাহলে মান আসবে 80। তাহলে আমরা পাইলাম কি আয়তন হচ্ছে 80 মিলিলিটার। সো লিখছি হচ্ছে উদ্দীপকের বিজারক পদার্থটা কী ছিল, ফেরাস সালফেটকে জারিত করতে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কতটুকু প্রয়োজন, 80 মিলিলিটার আয়তন প্রয়োজন। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। আমরা আবার রিভিউ করতেছিলাম, সেটা হচ্ছে কি উদ্দীপকের বিজারক পদার্থটিকে জারিত করতে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কত আয়তন প্রয়োজন সেটা আমাদের বিশ্লেষণ করতে বলছে। তাহলে আমরা দেখছি 5 মোল, 5 মোল কি 5 মোল মানে হচ্ছে কি এখানে 80 মিলিলিটার আছে এবং 0.04 মোলার কি আছে পটাশিয়াম ডাইক্রোমেট আছে, এবং এটা হচ্ছে এটাকে জারিত করতে, এবং এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ক্ষেত্রে কতটুকু 6 মোল, এবং এই ক্ষেত্রে শুধুমাত্র ঘনমাত্রা 0.03, অর্থাৎ এটার আয়তন নাই, আয়তনটাই বের করব। অর্থাৎ ওই আয়তনকে জারিত করতে ফেরাস সালফেট কতটুকু লাগবে 30 মিলিলিটার। তাহলে এক্ষেত্রে এটা বের করার জন্য একটা সূত্র ছিল, এটা হচ্ছে বি ইন্টু ভি এ ইন্টু এস এ ইজ ইকাল টু এ ইন্টু ভিবি ইন্টু এস বি। সো এই ক্ষেত্রে আমি পটাশিয়াম ডাইক্রোমেটের ক্ষেত্রে আমরা ভি এ ভি এস এ ধরে নিছি, আর পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ক্ষেত্রে ভি বি এস বি ধরে নিছি। তাহলে এক্ষেত্রে এটা কি এ ছিল কিসের ক্ষেত্রে, পটাশিয়াম ডাইক্রোমেটের ক্ষেত্রে। সো এ হচ্ছে কত 5, আর বি ধরে নিছি কিসের ক্ষেত্রে, বি হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ক্ষেত্রে, এর জন্য বি হচ্ছে 6 মোল। তাহলে এই সূত্রের মধ্যে আমরা যেহেতু ভিবি বের করবো, এবার সবগুলো মান বসাই দিছি। বসাই দেওয়ার পর এখানে আয়তনটা আসছে কত 80 মিলিলিটার, অর্থাৎ বিজারক পদার্থটিকে জারিত করতে কতটুকু লাগবে 80 মিলিলিটার পটাশিয়াম পারম্যাঙ্গানেট লাগবে। সো এটাই হচ্ছে এখানে আমরা লিখে দিচ্ছি যে উদ্দীপকের বিজারক পদার্থ ফেরাস সালফেটকে জারিত করতে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের 80 মিলিলিটার আয়তন প্রয়োজন। সেটাই হচ্ছে ঘ নম্বর উত্তর। আশা করছি সবাই বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এবং সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।